বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রশংসা যখন করা হয় যে যে ক্ষেত্রে তারা ভালো করেছে বলে আলাপ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে তারা অর্থনৈতিক ক্ষেত্রে ভালো করেছে। বাংলাদেশে শেখ হাসিনা যে বিধ্বস্ত অর্থনীতি রেখে গিয়েছিল, সেই অর্থনীতি তারা বেশ সুস্থির বা স্টেবল করেছেন এবং অনেক ক্ষেত্রে অনেক উন্নতি আছে, এই ধরনের আলাপ আছে। এগুলো আংশিক, আমি আংশিক শব্দটা বলছি, সত্য, কিন্তু সব যে এই সরকারের কৃতিত্ব আসলে ব্যাপারটা সেই রকম না। অনেক কিছুই বরং এক ধরনের অর্থনৈতিক খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয়। এই খারাপ যাওয়ার সাথে অবশ্যই এই সরকারও যে জড়িত তা না। এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দু তিনটে ইন্ডিকেটর, যেমন ইনফ্লেশন মোটামুটি স্টেবল আছে। আমাদের খুবই কনসার্নের ব্যাপার শেখ হাসিনার সময় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ খুব কমে যাচ্ছিল এবং আমরা দেখছি সাম্প্রতিক সময়ে এটা ধীরে ধীরে হলেও বাড়ছে এবং এই বাড়ার সাথে সাথে সরকার বিভিন্ন তার বকেয়া, জ্বালানির বকেয়া বা অন্যান্য ঋণের যে বকেয়া ছিল সেগুলো স্মুথলি সরকার পরিশোধ করছে। পরিশোধ করার পরও এগুলো বাড়ছে, এই ধরনের একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। ফলে অনেকে বলছেন যে অর্থনীতি খুব ভালো করছে। আচ্ছা, প্রাথমিকভাবে আমরা ডলারের ব্যাপারে একটু আলাপ করি, তারপর আমার মনে হয় সেটাও মূল্যস্ফীতি কেন স্টেবল আছে সেটাও খানিকটা ব্যাখ্যা করবে। আমি আবারও বলছি, আমি সরকারের কৃতিত্ব রেখেই বলছি, কিন্তু আমরা যে সরকারকে একচ্ছত্র কৃতিত্ব দিচ্ছি ব্যাপারগুলো ঠিক সেই রকম না, এবং বরং অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং ডলারের যে অবস্থা এটা অশনি সংকেত বা এক ধরনের সামনে খারাপ সম্ভাবনারও ইঙ্গিত দেয়। ডলারের রিজার্ভ আগে কমছিল কেন, অনেক দ্রুত কমছিল কেন? আমরা আইডেন্টিফাই করেছিলাম রাইটলি টাকা পাচার। কারণ হলো আমাদের সব সময় যে পরিস্থিতি থাকতো সেটা হচ্ছে আমাদের আমদানির চাতে রপ্তানি অনেক কম থাকে, একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপটা আমরা আমাদের রেমিটেন্স দিয়ে ফুলফিল করার পরও আমাদের এক্সট্রা থাকতো, সেটা আস্তে আস্তে আমাদের রিজার্ভ হিসাবে জমা হতো। এই হলো মোটা দাগের হিসাব। ইনফ্লো আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক ঋণও আছে, তারপরও মোটা দাগে হচ্ছে এগুলো জিনিস। তো আমরা বাড়ছিলাম। একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম প্রচুর টাকা পাচার হচ্ছে ব্যাংকিং চ্যানেলেই, মানে বিশেষ করে আমদানির সময় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে প্রচুর এবং রপ্তানির সময় আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্জিত টাকা দেশে না এনে এই পাচারগুলো হতো। এখন পাচার কমেছে, এটা সরকারের একটা বড় কৃতিত্ব আমরা দেখতে পাই। পাচার কমেছে, এটা সরকার এটা ঠেকানোর জন্য নিশ্চয়ই অনেক ব্যবস্থা নিয়েছে। আবার পাচার কমাও পুরোপুরি সরকারের মানে কৃতিত্ব তাও না। মানে দেশের মধ্যে আওয়ামী লীগ যে পরিমাণ লুটপাট করেছিল সেই পরিমাণ লুটপাট এখন আর হচ্ছে না। হ্যাঁ, সেটা বলতেই পারে যে সরকারের লোকজন এভাবে করছে না, কারণ সরকার এবং তার সাথে জড়িত লোকজন এইভাবে লুটপাট করলে আবার টাকা পাচার হতো। মানে টাকা লুটপাট করলে সে টাকা পাচার হওয়ার প্রবণতা থাকে, সে দেশে সেফ ফিল করে না। এটা খুবই স্বাভাবিক একটা অর্থনীতির সূত্র। তো যাই হোক, পাচার কমেছে এবং এটাতে সরকারের ক্রেডিট আছে এবং লুটপাট জেনারেলিও কম এখন, সেটার কারণে পাচার কমেছে। কিন্তু আরও জরুরি যে কারণ, যেটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং, সেটা হচ্ছে আমাদের রেমিটেন্স ফ্লো খুব ভালো আছে, রপ্তানিও মোটামুটি ভালো, ইনফ্লো ভালো থাকছে, কিন্তু আমাদের ডলার বাস্তবে যে ব্যবহারগুলো করা, আমি পাচারের কথা বলছি না, জেনুইন যে ব্যবহার, সেগুলো আসলে প্রচুর কমে গেছে। আমাদের আমদানি কমে গেছে। আমাদের মূলধনী যন্ত্রপাতি, আমাদের আমদানির একটা বড় অংশ থাকে ক্যাপিটাল মেশিনারিজ, র ম্যাটেরিয়ালস, যেগুলো আদতে আমাদের বিনিয়োগকে ইন্ডিকেট করে। এর বাইরে অর্থনীতি যখন খুব চাঙ্গা থাকে তখন প্রচুর ভোগ্যপণ্য, কনজিউমার গুডসও ইম্পোর্টেড হয়। সেই জিনিসগুলো কমে গেছে, এলসি খোলা কমে গেছে, সেই কারণেই আসলে এতটাই রিজার্ভ বাড়ছে। এখন এই যে কারণটার কথা বলা হলো বা বললাম, এই কারণটা একটা অ্যালার্মিং সাইন। তার মানে হচ্ছে আমাদের অর্থনীতি ধীরে ধীরে বেশ নিচের দিকে চলে যাচ্ছে। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক প্রজেকশন দিয়েছে 3% আশপাশে আমাদের জিডিপি গ্রোথ হবে, খুবই খুবই নমিনাল, এবং এটা ইন্ডিকেট করে আমরা খারাপের দিকে যাচ্ছি। দেশে বিনিয়োগের পরিবেশ আসলে খুব ভালো না। আমাদের গ্যাসের ক্রাইসিস আছে, বিদ্যুতের ক্রাইসিস আছে, ব্যাংকের ঋণ এখন বেশ উঁচু। ব্যাংক ঋণের আমাদের ওইটা ভেঙে দেওয়া দরকার ছিল। শেখ হাসিনা ঘাট ধরে 9/6 ব্যাংক ঋণ করে ফেলেছিলেন, সেটা বাদ দিয়ে এখন মোটামুটি ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সেটাও বেশ উঁচু জায়গায় স্থির আছে। এখন পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়ালো যে এই টাকা দিয়ে ইনভেস্ট করব বা এখন করব কিনা। এবং আমরা খেয়াল করব যে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে, গত কয়েকদিনে, মানে 1-1.5 মাস হবে সময়টা, $62 কোটি বাজার থেকে বাংলাদেশ ব্যাংক কিনেছে, যাতে ডলারের বিপরীতে টাকা বেশি শক্তিশালী না হয়ে ওঠে।
মানে ডলারের চাহিদা তুলনামূলকভাবে এত কমে যাচ্ছে, টাকা এখন শক্তিশালী হয়ে উঠছে। এখন বাংলাদেশ ব্যাংক এটাকে একই জায়গায় মোটামুটি রাখতে চায়। আমরা যারা বেসিকটা বুঝি তারা জানি যে একই জায়গায় যদি না থাকে, ডলারের বিপরীতে যদি কম টাকা পাওয়া যায়, টাকা যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া গেলেও রপ্তানি এবং বিশেষ করে রেমিট্যান্সের ওপর এটার প্রভাব পড়ে। তখন তারা এটার ফ্লো কমিয়ে দেন, এটা ঠিকঠাক মতো পাঠান না দেশে। তারা অপেক্ষা করেন যে আবার যদি ডলারের দাম টাকার বিপরীতে বাড়ে তখন তারা পাঠাবেন। এক্সপোর্টাররা খুব ভালো ইনসেন্টিভ পান না। সুতরাং সরকার এই কাজটা করেছেন। তার মানে ডলার বাংলাদেশের সংকট দূরে থাকুক, ডলার এখন অনেক ক্ষেত্রেই চাহিদা কমে গেছে, কারণ বিনিয়োগ হচ্ছে না। ওই যে বললাম তার একটা উচ্চ সুদ আছে। এখন উচ্চ সুদেও কি ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না? একসময় এর চেয়ে বেশি সুদে কি বিনিয়োগ করেনি? উত্তর হচ্ছে করেছে। কিন্তু এই রকম সরকারের সময়ে আসলে উচ্চ সুদেও বিনিয়োগ করার ঝুঁকি নেবেন না, এমনকি নিম্ন সুদেও বিনিয়োগ করার ঝুঁকি অনেকে নেবেন না। এটা খুব স্বাভাবিক। কেন না, আমি সেই জায়গায় পরে আসছি। মূল্যস্ফীতি নিয়ে কয়েকটা কথা বলা একটু দরকার। সেটা হলো মূল্যস্ফীতি মোটামুটি স্টেবল আছে, এটা সত্য। সরকার ব্যবস্থা নিয়েছে, অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কাজ করেছে, এটা আমরা বলতেই পারি। কিন্তু আমি মূল্যস্ফীতি কমে যাওয়ার একটা বড় কারণ মনে করি আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে গেছে। অর্থনীতি যখন শান্ত হতে থাকে, ঠান্ডা হতে থাকে, তখন মানুষের ভোগ করার ক্ষমতা কমে যায়, বাজারের চাহিদা কমে যায়, এবং আমাদের জিডিপিতে ডোমেস্টিক কনজাম্পশনের প্রভাব 65 to 70%। সো আমাদের বিরাট একটা প্রভাব আসলে ওখানে আছে, ওখানে পড়ছে। আমি খুব প্রান্তিক, আমি খুব বড় বড় ব্যবসায়ীর কথা বলছি না, প্রান্তিক ব্যবসায়ীদের কথা, যিনি মুদির দোকান করেন, যিনি সিএনজি চালান, এই ধরনের মানুষদের সাথে আমি নিয়মিত কথা বলি। তাদের উপার্জন কমে গেছে। এই মানুষেরই যখন উপার্জন কমে যায়, তার ভোগের ব্যয় কমে যায়, এটাই খুব স্বাভাবিক। এবং এই ব্যয় কমে যাওয়ার কারণেই আমি ধারণা করি মূল্যস্ফীতিটা স্টেবল আছে। না হলে মূল্যস্ফীতি হয়তো এতটা স্টেবল থাকতো না। আর উচ্চ সুদ তো আছেই, সরকার ইনভেস্টমেন্টকে ডিসকারেজ করছে ফর দ্য টাইম বিং। ডলারে যে ক্রাইসিস ছিল সেটার কারণে বাংলাদেশ আইএমএফের কাছে যখন ঋণ নিতে গেছে, আইএমএফের অনেকগুলো শর্ত ছিল, তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ শর্ত ছিল। সুতরাং অনেক অনেক ভালো কিছু করেই যে এটা হয়েছে সত্য না। ব্যাংক খাত সম্পর্কে যেটা খুব ডিজাস্টারের দিকে যাচ্ছিল, নতুন গভর্নর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিযুক্ত হয়েছেন, তিনি খুব ভালো কাজ করেছেন। কিন্তু বাংলাদেশে এখনও অনেক ব্যাংকে অনেক লুটপাট হচ্ছে। আমাদের পরিচিত ব্যাংকাররা আছেন, আমরা জানি পার্সোনালি, অনেক অনেক ডিরেক্টর, ওনাররা এখনও প্রচুর টাকা বেনামে ব্যাংক থেকে বের করছেন। বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কোনো চুরি আসলে হতে পারে না। সুতরাং এখনও যে এখানে খুব ভালো কাজ হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। ভালো হয়েছে, কিন্তু এখনও আরও ভালো হওয়ার সুযোগ আছে। অবশ্যই তিনি অত্যন্ত ক্যাপেবল এবং সৎ একজন মানুষ, গভর্নর, কিন্তু তার এই জায়গাগুলোতে আরও সতর্ক হতে হবে। আমি একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন জেনে বলছি। প্রচুর মানুষ, পরিচিত মানুষজন, বন্ধুবান্ধব, রিলেটিভস ব্যাংকে কাজ করেন, সে কারণেই বলছি। ফাইনালি যে কথাটা আগে বলছিলাম, ইনভেস্টমেন্ট এই ধরনের সরকারের সময় আসলে হয় না, হবে না, কোনো সুযোগ নাই। সরকার অসাধারণভাবে যদি দেশও চালাতো, এই সরকার খুব অসাধারণভাবে দেশ চালায়নি, কিন্তু যদি চালাতো, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি, তারপরও হয় না। কারণ আনসার্টেনিটি, একটা আনসার্টেন এনভায়রনমেন্টে ইনভেস্টররা ইনভেস্ট করে না, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশ এখন ভীষণ আনসার্টেনিটির মধ্যে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না এটা বলার সাথে সাথে জামায়াত মাঠে নেমে গেছে, এনসিপি মাঠে নেমে গেছে, কিছু ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়াল, অন্তত খুব সিগনিফিক্যান্ট একজনও এই নির্বাচনের বিরুদ্ধে কঠোরভাবে নেমেছেন। তো যিনি ব্যবসা করেন, তিনি নতুন যারা অলরেডি ব্যবসা আছে, তিনি নতুন ইনভেস্টমেন্ট করবেন না, তিনি ব্যবসা তার বাড়াবেন না, এটাই নিয়ম। আর যিনি ব্যবসা করার পরিকল্পনা করছিলেন, তিনি সহসা এগুলো করবেন না। আর যিনি বিদেশি বিনিয়োগ করবেন, যেসব বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলি, সেটা হওয়ার তো কোনো কারণই নাই। আপনি ইনভেস্টমেন্ট সাবমিট করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, বাট দ্য ইনভেস্টার্স আর নট স্টুপিডস। আর সব যদি ঠিকও থাকে, জ্বালানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, আমরা সব দিতে পারছি, আমাদের কারেন্সি খুব স্টেবল আছে, সব কিছুর পরও এই ধরনের সরকার, কারণ সরকারটাই আনস্টেবল। ব্যবসার প্রধান প্রয়োজন হচ্ছে স্থিতিশীলতা, সব কিছুতে স্থিতিশীলতা, এমনকি খারাপ হলেও সেটা স্থিতিশীলতা। আওয়ামী লীগের খারাপ সময়েও মানুষ জানতো যে না, এই সরকার আছে, তারা তারপর ওই খারাপের মধ্যে কীভাবে সার্ভাইভ করা যায়, কীভাবে বিজনেস করা যায়, সেভাবে সে তার মতো করে পরিকল্পনা করেছে। সো অস্থিতিশীল পরিবেশে আসলে কোনোভাবেই ব্যবসা টিকবে না। এবং আমি একটা কথা ভবিষ্যৎবাণী করে রাখি, অর্থনীতি যথেষ্ট খারাপের দিকে যাচ্ছে। আবারও বলছি, এটা সরকারের ডিসক্রেডিট বলছি, এটা সরকারের টাইপের কারণে হচ্ছে, এটা হবেই, শ্রেষ্ঠতম অন্তর্বর্তী সরকারের সময়ও হবে। কিন্তু যদি ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো রকম আনসার্টেনিটি হয়, এই ইকোনমি নোজ ডাইভ দেবে, একদম নিচের দিকে সাঁই করে নেমে যাবে।
এবং আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ডেটারেন্ট। এই সরকারের কারো যদি খোয়াব থাকে বিরাট লম্বা সময় থাকবো, সেটায় বাধা দেবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যাদের এই খোয়াব টোয়াব দেখে তারা কি আদৌ এই বেসিক অর্থনীতিগুলো বোঝে? আমি জানি না। যদি বোঝেও, ওই চেয়ারগুলোতে যেরকম মনে হয় আর কি আসলে আমরা পেরে ফেলবো। শেখ হাসিনা 5 তারিখ সকালেও মনে করেছে গুলি করে মেরে টেরে ক্ষমতায় থেকে যেতে পারবে। ওই চেয়ারগুলোর প্রবলেম আছে। আমি আশা করি সরকারের কেউ অন্তত অর্থনীতিকে মাথায় রেখে অ্যাডভেঞ্চারাস হওয়ার চেষ্টা করবেন না। নিজে ডুববেন, দেশকে ডোবাবেন। এই ডিজাস্টারের মাসুল যারা যারা এই চেষ্টায় থাকবেন প্রত্যেককে দিতে হবে। আরেকটা কথা একটু মনে রাখা জরুরি, অর্থনীতি যখন এই জায়গায় চলে যাচ্ছে তখন প্রচুর বেকারত্ব বাড়ছে। প্রচুর ডেটা আছে, আমাদের সামনে নিউজ আসছে। একটা জিনিস আমরা খেয়াল করব, যখন ব্যবসা খারাপ হতে থাকে তখন সে তার এমপ্লয়ি কাটছাট করে। কাটছাট যাদের হয় উনি তাদের আর্নিং কমে যায়। খুব ছোট জায়গায় ঘটনাগুলো ঘটে। আমার পরিচিত এক মুদি দোকানের বিক্রি কমে যাওয়ার কারণে তার ওখানে কম বয়স্ক কয়েকজন কর্মচারী ছিলেন যারা জিনিসপত্র মেপে দিতেন, সাহায্য করতেন, তিনি একজনকে ছাড়িয়ে দিয়েছেন সেখান থেকে। এইরকম ঘটনা ঘটে। আর বড় ব্যবসা, মাঝারি ব্যবসা, প্রচুর পরিচিত মানুষ, তারা প্রত্যেকে জব কাটছাট করছেন। এই কাটছাটের কারণে ভোগ কমছে, কারণ তার বাইং ক্যাপাসিটি কমে যায়। কিন্তু একটা নতুন জিনিস যুক্ত হয় যেটা সবচেয়ে জরুরি, সামাজিক অস্থিরতা। আমাদের কিন্তু অপরাধ বেড়ে যাবে। এই বেকাররা নানা রকম অস্থিরতা তৈরি করবেন সমাজে, অপরাধ প্রবণ হয়ে পড়বেন, ছিনতাই, রাহাজানি, এসবের মধ্যে তারা জড়িয়ে পড়ার সমূহ সম্ভাবনা আছে। সুতরাং সরকার এই অর্থনীতি ভালো করার চেষ্টা করে লাভ নেই। আমি আবারও বলছি, এটার সাথে নির্বাচন জড়িত। সুতরাং নির্বাচন যদি ঠিকঠাক সময়ে না হয়, শুধুমাত্র মানুষ তার অভাবের জন্য মাঠে নামবে তা না, এই সমাজে মারাত্মক অপরাধ প্রবণতা বেড়ে যাবে, যেটা এই সমাজের এমনি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা ভালো না, আমাদের মানুষের মধ্যে নিরাপত্তা বোধ খুবই খারাপ অবস্থায় আছে। এগুলো সব তছনছ হয়ে যাবে। এবং এইরকম একটা ডিসরাপ্টেড সিচুয়েশন যদি তৈরি হয়, তখন আমরা প্রায় যেটা বলি, আওয়ামী লীগ, ভারত ঝাঁপিয়ে পড়বে এখানে আরও বিপর্যয় তৈরি করার জন্য। সুতরাং আবারও বলছি, সরকারের কেউ যদি অ্যাডভেঞ্চারাস হতে চান, সাবধান হয়ে যান, এগুলো হওয়া উচিত হবে না।